সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই আয়োজনে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন শামসুল হক আনান, যিনি ছাত্র দলের প্যানেলের হয়ে সদস্য পদে নির্বাচন করছেন, যার ব্যালট নম্বর 163। আনান, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনাদের সকল দর্শক শ্রোতাদের আমার অভিনন্দন। আপনি নির্বাচন করছেন, কেমন দেখছেন? আপনাদের রেসপন্স কেমন ভোটারদের বা শিক্ষার্থীদের? আলহামদুলিল্লাহ, আমরা প্যানেল ঘোষণার পর থেকে আমরা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে গেছি। আমরা তাদেরকে ডোর টু ডোর যাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলছি, তাদের মতামত জানতে চাচ্ছি, তাদের আশা প্রত্যাশার জায়গাগুলোতে আমাদের যে আশ্বাস, আমাদের যে কর্মপরিকল্পনা, সেগুলো নিয়ে তাদের কাছে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। শিক্ষার্থীরা অত্যন্ত পজিটিভ। তারা ক্যাম্পাসে একটি সামগ্রিক চেঞ্জ চায়, তারা ক্যাম্পাসকে একটি ভালো বেটারমেন্টের দিকে নিয়ে যেতে চায় এবং সেক্ষেত্রে আমাদের কমিটমেন্টকে তারা আসলে স্বাগত জানিয়েছে। আমরা আশা করছি আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে একটি ভোট বিপ্লবের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে তার এর প্রতিফলন ঘটাবে। ঠিক আছে, কিন্তু ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি সেটি নিয়ে তো আপনাদের বিরোধী পক্ষ যারা রয়েছে, স্বতন্ত্র যারা রয়েছে, অনেকের অনেক বলবো না, কারোর কিছু অভিযোগ রয়েছে যে এখানে একপাক্ষিক একটা সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে সুবিধাটা ভোগ করছে ছাত্র দল কিংবা শিবির। এরা অধিকাংশ সুবিধাগুলো ভোগ করছে। পাশাপাশি মেয়েদের হলগুলোতে মেয়েদের ভোট চাইতে যাওয়া নিয়ে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এরকম নারী প্রার্থীদের কিছু অভিযোগ রয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি ছাত্রদল প্যানেলের হয়ে যেহেতু বলছেন, একটা করে আসি। প্রথমে হ্যাঁ, এটা সত্য যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা, সেটাকে আমি মোটেই নিরপেক্ষ বলতে পারবো না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই একটি নির্দিষ্ট দলের অনেকটা পক্ষপাতী হয়ে কাজ করছে। আমরা দেখছি যে তাদের সুবিধার্থে যা যা আসে তারা আসলে তাই করে বেড়াচ্ছে এবং আমি অবশ্যই একেবারে সরাসরি আঙ্গুল তুলবো হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের দিকে। আমার কাছে মনে হয় যে ছাত্র শিবিরের আসলে জয়ের জন্য যা যা করা দরকার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাই করতে চায়। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এতটা একপাক্ষিক হয়ে গেছে এবং আমরা রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম যে আসলে ছুটি দিয়ে, একটা দীর্ঘ সময় ছুটি দিয়ে, মানে শিক্ষার্থীরা যাতে ভোট দিতে অনাগ্রহ বোধ করে বা শিক্ষার্থীরা যাতে ভোট দিতে না আসে, কারণ সুইং ভোটার যারা আছে তাদের ভোটেই তো আসলে মূলত একটা বিশাল অংশ মানে নির্বাচন হয়। আসলে এখানে আসলে তাদের ভোটটা সবচেয়ে বেশি ম্যাটার করে এবং তারা তো কোনো অবস্থাতেই একটি কি বলা যায় যে একটি মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা একটা গণহত্যাকারী দলকে কোনো অবস্থাতেই তাদের সমর্থন দেবে না, এটা তারা জানে। তাই তারা একটা পরিকল্পনা করেছিল, যে একটা ভিন্ন পরিকল্পনা, যে তারা যেভাবে হোক তাদেরকে ভোট বিমুখ করা। তো আসলে আমরা গত 16-17 বছর তো বাংলাদেশে দেখলাম যে আসলে আনডেমোক্রেটিক ওয়েতে আসলে কিভাবে টিকে থাকা যায় সেটার একটা চর্চা দেখলাম এবং সেটাই আসলে আমরা এখন দেখছি যে ক্যাম্পাসে এটা চেষ্টা করা হয়েছিল। তবে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী, আপডেট অনুযায়ী, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে কিছু ছুটি বাতিল করেছে। তারা আসলে শিক্ষার্থীদের চাপে এবং অন্যান্য পক্ষগুলোর চাপে তারা মূলত আসলে এই ধরনের প্রশাসন যদি পক্ষপাত দুষ্ট হয়, সেটি ছাত্র দলের পক্ষ থেকে কেন এটি প্রতিবাদ জানানো হচ্ছে না? এবং নির্বাচনের আগে তো অবশ্যই একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপর নির্বাচন যেতে হবে। আমরা বারবার বলেছি যে এখানে প্রশাসন নিরপেক্ষ না। আমরা বারবার এখানে প্রেজেন্টিং করেছি, আমরা এখানে বারবার এই বিষয়টা বলেছি যে প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, লেভেল প্লেইং ফিল্ড এখানে নেই। শুধু আমি যে বলবো যে প্রশাসনিক ভাবেই না, অন্যান্য দিক দিয়ে আর কি, যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, এগুলোর নিয়ন্ত্রণও কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে আছে। আমি এখানে সরাসরি ভাবে যদি বলি যে তারা সরাসরি বাক্সাস সমর্থিত প্যানেল থেকে তারা নির্বাচন করছে। শিক্ষার্থী সংসদ 2 এর কথা যদি আমি বলি, আবার যদি শিক্ষার্থী সংসদ 1 এর কথা বলি, জুলিয়াস সিজার তালুকদার সে নিজেও নির্বাচন করছে। এই গ্রুপগুলো বন্ধ করার কথা বলা হলেও তারা এরকম কোনো কথা শুনছে না, প্রশাসনের কোনো রকমের নিষেধাজ্ঞা তারা মানছে না এবং আমার কাছে মনে হয় যে প্রশাসনের নিষেধাজ্ঞা না মানার নিশ্চয়ই কোনো তাদের বড় কোনো আসলে ব্যাকআপ আছে, যেটার উপর ভরসা করে তারা আসলে প্রশাসনকে মানে না, অথবা প্রশাসন এটা আসলে আমাদের সামনে আইওয়াস দিচ্ছে, তারা আসলে ভেতরে তাদেরকে বলে। তাহলে আপনি যদি বলেন প্রশাসন তাদের হয়ে কাজ করছে, তাহলে এই প্রশাসনের অধীনে কেন নির্বাচনে যাবেন? তাহলে নির্বাচনে যেহেতু যাচ্ছেন আপনারা, এগুলো ঠিক করেই তো যেতে হবে। আপনারা দাবি করছেন, দাবি করেই কি আপনাদের কাজ শেষ হয়ে যাচ্ছে? দেখুন, নির্বাচন বিমুখতা আসলে কোনো অপশন হতে পারে না। নির্বাচন হতে হবে এবং এটা সুষ্ঠুভাবে হতে হবে। প্রশাসনের কাজ এটা না কোনো একটা দল, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর পারপাস সার্ভ করা। প্রশাসনের কাজ একটা নিরপেক্ষ একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,
সেটা তারা যাতে করে এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব, জোর দাবি জানাবো। কিন্তু শিক্ষার্থীদের অধিকারও, এটা একটা অধিকার ডাকসুটা হওয়া, এইটাও আমরা চাই, এটাও যাতে নির্দিষ্ট সময় হয়, ডাকসুটা যাতে সঠিক সময় যথাযথ সময় হয়, এটাও আমাদের একটা দাবি। আপনি নির্বাচন করছেন, বললেন যে রেসপন্স করছে শিক্ষার্থীরা, সবই ঠিক আছে। আপনি এমন কি করেছেন শিক্ষার্থীদের জন্য কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আপনার যে কারণে শিক্ষার্থীরা আপনাকে বিবেচনা করবে, আপনি কি মনে করেন? যদি আমাদের কালেকটিভ এফোর্টের কথা বলেন, তাহলে বলতে হবে যে 5ই অগস্ট পূর্ববর্তী সময় এই বাংলাদেশে একটা কি বলবো যে আমরা সে বাকরুদ্ধ পরিবেশ ছিল, একটা ভয়ের পরিবেশ ছিল, একটা ভয়ার্ত একটা অবস্থা, তাসের রাজনীতি, ত্রাসের রাজত্ব আর কি, যেটাকে বলে আর কি। সেই সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের ভেতরের কথা তারা বলতে পারতো না, কিন্তু তারা ভেতরে যেটা ছিল, মাঝে মধ্যে আমাদের সাথে গোপনে এসে কথা বলতো যে ভাই পারছি না, এই ছাত্রলীগের গেস্ট রুম গণরুম আর সহ্য করতে পারছি না। আমরা সবসময় তাদের জন্য কিছু বলার চেষ্টা করেছি, তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই জায়গাটা থেকে আমাদের নিজেরাও আমরা খুব দৌড়ের উপর ছিলাম, আমাদেরকেও খুব একটা শান্তিতে ছাত্রলীগ থাকতে দেয় নাই, আমাদের উপর অত্যাচার করেছে, অনেক রকমের টর্চার করেছে, পুলিশি একটা ভয় ভীতি, হুমকি, হামলা মামলা, এগুলো তো আসলে নিত্যদিনের বিষয় ছিল। সেই অবস্থান থেকে ওই যে একটা কথা বলতে হয় যে এরকম সময় আসলে এক্সিস্টেন্স ইটসেলফ ইজ এ রেভেলেশন। আমরা আসলে সেই এক্সিস্টেন্সের আমরা চেষ্টাটা করেছি, এবং আমরা এটা এভাবেই আসলে থেকেছি, আসলে এখানে এই মাটিতে আটকেছিলাম। ধরুন আপনিও জুলাই যোদ্ধা, যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা সবাই জুলাই যোদ্ধা। এখানে শিক্ষার্থীরা বিবেচনাটা করবে কিভাবে? মানে বিবেচনার মানদণ্ড একটা থাকতে হবে না? ধরেন আপনিও একজন জুলাই যোদ্ধা, আপনার প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী যদি আরো 50 জন থাকে, তারাও সবাই জুলাই যোদ্ধা। এখানে মানদণ্ডটা কি হতে পারে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে জুলাইকে যেভাবে দেখি, জুলাই ওয়াজ এ কম্পালসারি থিং। অর্থাৎ আপনি যদি এই প্রজন্মের, আপনি যদি জেনজি প্রজন্মের একজন সদস্য হন, জুলাই আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করাটা, এটা আপনার একটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আপনি যেইভাবে এটাকে দেখেন। মানে এটা আসলে প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব সুযোগ আসে, নিজস্ব একটা সময় আসে, যে সময়টা তাকে অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ জেনারেশন হিসেবে তাকে পারফর্ম করতে হয়, তাকে ওই সময় যে দায়িত্বটা ওটা তাকে করতে হয়। এই জুলাইটা আমাদের প্রজন্মের কাছে, আমরা যারা এখন আমরা তরুণ যুবক, আমাদের কাছে জুলাইটা এরকম একটা দায়িত্ব। এই দায়িত্বটা আমরা সবাই পালন করেছি। এখানে সবাই জুলাই যোদ্ধা। এখানে যারা এই প্রত্যক্ষ পরোক্ষভাবে কোন না কোন ফরম্যাটে অল্প ক্ষুদ্র যা করেছে, যোগ্যতার মানদণ্ডটা হবে কোথায়? আসলে যোগ্যতার মানদণ্ড হবে তাদের কথায়, তাদের কার্যক্রমে, তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনায়, তাদের অ্যানালাইসিসে, এই বিষয়গুলোর উপরে আসলে এটা যোগ্যতার মানদণ্ড হবে। এবং যোগ্যতার মানদণ্ডটা আসলে মূলত ঠিক করবে শিক্ষার্থীরাই তাদের ব্যালটের মাধ্যমে, যে আসলে তারা কাকে মনোনীত করবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনি বললেন যে শিক্ষার্থীরা এটি নির্ধারণ করবে, এবং এটি স্বাভাবিক, তারা বুঝে নেবে আসলে কোন প্রার্থী আমার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ আমাদের যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খ বিবেচনার মাধ্যমে, এগুলোকে বিশ্লেষণের মাধ্যমে, কিংবা এগুলোকে রিসার্চ আকারে যদি করা যায়, এখন তো আমরা তো সামনের দিকে যাচ্ছি, পেছনের দিকে না, কিভাবে সমাধান করা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রেশার ক্রিয়েট করে। কারণ এখানে তো একটি প্রশাসন আছে সমস্যা সমাধানের, কিন্তু সেটি হচ্ছে। দেখুন, স্টুডেন্ট গ্রুপ, অর্থাৎ আপনার যে ছাত্র রাজনৈতিক দলগুলো যদি বলি, ছাত্র দলগুলো, মানে যেমন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কথা যদি আমি বলি, মূলত কাজটা হচ্ছে অ্যাডভোকেসি। স্টুডেন্টের সমস্যা মূলত এটা সমাধানের দায়িত্ব একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ বলি বা অ্যাডভোকেসি বলি, যেভাবে আমি জিনিসটা বলি যে এই সমাধানগুলো সমাধান করা, নিজে একটা ছায়া প্রশাসন হওয়াটা না। সুতরাং এই ভুল বা ভ্রান্তিটাতে যাতে কেউ না থাকে যে একটা ছাত্র সংগঠন নিজে একটা ছায়া প্রশাসন হয়ে যাবে, সে সবকিছু নিয়ন্ত্রণ করবে, এটা তো আসলে ছাত্রলীগ, ওটা তো চাওয়া না, ওটা তো আবার পুরনো দিনে ফিরে যাওয়া। জি, আমার প্রশ্ন হলো, আপনি নির্বাচিত হলে কোন সমস্যাগুলো সমাধান করবেন আগে, প্লাস কোন প্রতিশ্রুতিগুলোকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন যে এই সমস্যাগুলোকে আমি প্রিফার করব এবং সবচেয়ে আগে প্রাধান্য দিব? দেখুন, আমাদের ইশতেহারটা, যেটা আপনি যদি, এটা কি আপনাদের প্যানেলের ইশতেহারটা যদি দেখেন, সেখানে একটা বিষয় আপনি দেখবেন যে এটাই আসলে টোটাল ওয়েলবিং অফ স্টুডেন্ট। একটা শিক্ষার্থী যাতে পুরো দমে সে ক্যাম্পাসে যাতে একটা সুন্দর সুষ্ঠু একাডেমিক লাইফ পায়, তার একটা সব দিক দিয়ে একটা সুন্দর সুষ্ঠু জীবন থাকে, একটা সুন্দর ক্যারিয়ার হয়, এই বিষয়কে ফোকাস করে বানানো।
তবে যদি আপনি স্পেসিফিক ভাবে আপনি আমাকে বলেন যে কোনো একটা বা দুটা বিষয় নিয়ে একটু ফোকাস করেন, জি আমি বলবো এই ক্যাম্পাসের এই মুহূর্তে সবচেয়ে বড় দুটো সমস্যা খাদ্যের সমস্যা এবং আবাসন সমস্যা। এখন বলতে পারেন যে খাদ্য নিয়ে কি সমস্যা? খাদ্য নিয়ে সমস্যা হচ্ছে ক্যাম্পাসের খাবারের মানগুলো এতটা খারাপের দিয়ে গেছে, এতটা নিচের দিয়ে গেছে। এই পাশেই কারণ বাজারের সবচেয়ে নিম্নমানের সবজি, নিম্নমানের দ্রব্যাদি দিয়ে হচ্ছে রান্না বান্না হচ্ছে ক্যাম্পাস। একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে যদি এত জঘন্য মানের খাবার পরিবেশন করা হয় শিক্ষার্থীদের, এটা কি কোনোভাবে মেধার বিকাশ হবে কিভাবে হবে? সে কিভাবে আসলে তার মস্তিষ্কের জন্য পুষ্টি পাবে? এটা তো কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। তার উপরে যেটা, শুধু আমি একা না, আমার বহু আশেপাশে যারা যারা কোনো না কোনো পর্যায়ে জীবনে হলে থেকেছে কিংবা বিশ্ববিদ্যালয়ে খাবার খেয়েছে, তাদের কম বেশি সবার দেখবেন পেটের সমস্যা, পেটের কোনো না কোনো রোগে, গ্যাস্ট্রিকের সমস্যা, লিভারের সমস্যা হয়ে থাকতেছে। একটা শিক্ষার্থী সে তার পড়াশোনায় ফোকাস করবে নাকি তার পেটে ব্যথা হচ্ছে ওখানে ফোকাস করবে, তার শরীর খারাপ ওখানে ফোকাস করবে, সে দুর্বল ফিল করছে ওখানে ফোকাস করবে? তাকে তো পড়াশোনায় ফোকাস করতে হবে, তার পূর্ণ ফোকাস মস্তিষ্কে দিতে হবে। সে পুষ্টিটা কোথায় পাবে সে? এই জিনিসগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ঠিক ঠিকানা নেই। আগে যখন আমরা ক্যান্টিন মালিকদেরকে বলতাম যে ভাই খাবারের মানটা কেন ঠিক করছেন না, খাবারের মান ঠিক না করার পিছনে তারা অজুহাত দিতেন যে ছাত্রলীগ তো ফাও খাচ্ছে, এই ফাও খাওয়ার খরচ পোষাতে গিয়ে আমার খাবারের মান খারাপ হচ্ছে। এখন 5 আগস্টের পরে কোথায় ফাও খাচ্ছে? কেউ তো ফাও খাচ্ছে না। এখন মান কেন ভালো হচ্ছে? এখন কেন মান ভালো হচ্ছে না, এইটাই আমাদের কাছে প্রশ্ন। এখন টাকাটা কোথায় যাচ্ছে? দিন শেষে আসলে আসল ঘটনাটা হচ্ছে এখানে অতিরিক্ত মুনাফা লোভ এবং হচ্ছে প্রশাসনের প্রশ্রয়। প্রশাসন এখানে সঠিকভাবে মনিটরিং করে না। এখানে তারা অতিরিক্ত মুনাফা লোভী কিছু ব্যবসায়ী, তারা তাদের মুনাফা লোভের আশায় যাচ্ছে তাই খাওয়াচ্ছে শিক্ষার্থীদেরকে এবং এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা নিয়ে সর্বপ্রথমে ব্যবস্থা নিতে হবে। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে আবাসন। দেখুন, বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী আসবে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। তাদের আবাসনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন কি হয়েছে, ছাত্রলীগ গণরুম, গেস্ট রুম এই ধরনের নির্যাতনের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি করে রাখতো। অবশ্যই আমরা বলতে পারি 5ই আগস্টের পরবর্তী সময়ে গণরুম বিলুপ্ত হয়েছে, তাই বলে কি মূলোৎপাটন হয়েছে? সমস্যাটা কি সমাধান হয়েছে? হয়নি। আমি একটা ছোট্ট সংকট তো রয়ে গেছে, শিক্ষার্থীদের আবাসনের সংকট রয়ে গেছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। সর্বশেষ যে ব্যাচটা ক্যাম্পাসে ঢুকেছে 104তম ব্যাচ, এই ব্যাচটির কোনো আবাসন ব্যবস্থা নিশ্চিত না করে বেশিরভাগ হলের ক্ষেত্রে ক্লাস শুরু করে দেওয়া হয়েছে। 2 মাস এই ব্যাচের কেউ কোনো হলে থাকতে পারে নাই। আচ্ছা, এখন যে একটা ছেলে মাত্র চান্স পাইলো বিশ্ববিদ্যালয়ে, তার হয়তো ঢাকা শহরে মাথা গোজার তেমন কোনো ঠাই নাই, সেই 2 মাস কোথায় থাকবে? সব পরিবারের কি ওই সামর্থ্য আছে যে সন্তানকে বাইরে অবশ্যই রাখতে পারবে? পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব ছেলে মেয়ে পড়ে, অধিকাংশ ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়, নিম্ন মধ্যবিত্তের বিশ্ববিদ্যালয়, এখানে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর লোক আছে বিশ্ববিদ্যালয়। অনেকের মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সংগ্রামের গল্প আছে এই ক্যাম্পাসে। তারা কোথায় থাকবে? এই যে 2টা মাস আমাকে অনেক ছেলে এরকম এসে বলেছে, ভাই মসজিদে থাকছি, হলের মসজিদ আর কি, আমার হলের মসজিদে থাকছি ভাই। কেউ গেস্ট রুমে রাত কাটিয়েছে, কাউকে আমি শেষ পর্যন্ত আর কষ্টটা দেখতে না পেরে বলছি, ভাই তুই আজকে আমার সাথে থাক, আমার এক সিঙ্গেল বেডের সাথে গাদাগাদি করে থেকেছি। এইভাবে তো আসলে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। প্রশাসন কি পারতো না তাকে তার আবাসনটা নিশ্চিত করতে? অবশ্যই পারতো। এখানে সংকটের সমস্যা না, এখানে ম্যানেজমেন্টের সমস্যা। মানসিকতার সমস্যা। আগের সেশনকে সময় দিয়ে বের করা হয় নাই, নতুন সেশনকে সময় মতো উঠানো হয় নাই। এই যে ম্যানেজমেন্টের সমস্যা, এটাকে সমাধান করতে হবে। এটা সম্পূর্ণ প্রশাসনিক ফেলিয়ার, এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। জি, ধন্যবাদ। আপনি দুটি সমস্যাকে সবচেয়ে বড় হিসেবে দেখছেন, বিশেষ করে শিক্ষার্থীদের মৌলিক সমস্যা, যেটা মৌলিক অধিকার যদি আমরা বলি ক্যাম্পাসে, সেটি বলা যায়। একটা হচ্ছে খাদ্য, আরেকটি হচ্ছে তার আবাসন, তার থাকার জায়গা। এই যে স্বভাবতই খুবই ভালো পদক্ষেপ। আশা করছি যে আপনারা তরুণ প্রজন্ম যারা নির্বাচিত হবেন ডাকসুতে এই সমস্যার সমাধান করবেন। আমার প্রশ্ন হলো যে, দেখুন, বিগত দিনে ছাত্রলীগ, আওয়ামী লীগ সারা দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ একটি ত্রাসের রাজত্ব, তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি আমরা বারবার দেখেছি, যেহেতু প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়টির দিকে স্বভাবতই সবার নজর থাকে, গণমাধ্যম থেকে শুরু করে সবার নজরে এই দিকে থাকে। তো সেটি আমরা বিগত দিনে দেখেছি। সুতরাং শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের একটা ভীতির সঞ্চার হয়েছে ক্যাম্পাস নিয়ে। 5 আগস্টের পরে সেই পরিবেশ নেই, কিন্তু ওই প্রেক্ষাপট কিন্তু বারবার তাদের চোখের সামনে ভেসে ওঠে যে এই ভবিষ্যতে যদি কোনোদিন এই বর্তমান ছাত্রদের ভেতর থেকে এরকম আবার ত্রাসের রাজনীতি কায়েম করে বা হয়ে যায়, এই ভয়ের জায়গাটা সবচেয়ে বেশি দূর করার দায়িত্ব কিন্তু ছাত্রদলের। ছাত্রদল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন।
এটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। আপনাদের ভূমিকা কি সেই জায়গাটায় বিগত দিন? দেখুন, 17 বছরের ট্রমা শিক্ষার্থীরা সহজে ভুলতে পারবে না, এটা স্বাভাবিক। এবং আমরা যখনই তাদের সাথে কথা বলি, যখনই তাদের কথাবার্তা শুনি, মতামত শুনি, আসলে আমরা বুঝতে পারি যে এই ট্রমাটা ভেতরে গেঁথে গেছে। এবং এটা আসলে দুঃখজনক, হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে জীবনের স্বর্ণ যুগটা আসলে বলা হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে সময়টা, এই সময়টাকে একটা নিষ্পেষিত করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গাটা থেকে আমাদের তাদের প্রতি সহমর্মিতা, এবং আমরা চাই ভবিষ্যতে আমরা ওই দিনটাকে, ওই রাজনীতিকে 5ই অগস্ট আমরা বাংলাদেশের মাটিতে কবর দিয়ে এসেছি। ওটা ছাত্র রাজনীতি না, ওটা কোনো রাজনীতি না, ওটা একটা কি বলবো আমি, ওটাকে আসলে একটা মবতন্ত্র, মাফিয়া দানবের একটা রাজত্ব বলবো। তো এই জিনিসটাকে আমরা 5ই অগস্ট কবর দিয়ে এসেছি বাংলাদেশে, এটি আর বাংলাদেশে কোনোদিন ফিরবে না। সুতরাং আগামীর রাজনীতি যেটা হবে সেটা হচ্ছে সকলের মতামতের রাজনীতি, কথা বলার স্বাধীনতা থাকবে, সবাই যে মতামত রাখবে, এবং আমরা সবাই মিলে বসে আমরা আলোচনার মাধ্যমে আমরা আমাদের আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ করব। সুতরাং এই যে ভয়টা, এই ভয়টা আসলে একদিনেও কাটবে না, আমি এটা অস্বীকার করবো না যে একদিনে। আপনার আদর্শ, আপনার আচরণের ভেতর দিয়ে জি এটি অবশ্যই প্রস্ফুটিত। আমরা এটাই চেষ্টা করছি, আমরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি যে ছাত্রলীগ যেটা করেছে এটি আর বাংলাদেশে কোনদিন ফিরবে না, এবং এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসে। অবশ্য আমরা সেটি দেখেছি গণমাধ্যম কর্মী হিসেবে বিগত দিনে 5 আগস্টের পরে ছাত্রদল কিভাবে শিক্ষার্থীদের হাতে বই কলম এগুলো তুলে দিয়েছে, ভর্তির সময় তাদেরকে কিভাবে সহায়তা করেছে, এবং ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে আগের যে রাজনৈতিক ধারা সেটি থেকে পুরোপুরি সরে এসে ছাত্রদল একটা আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেটি কিন্তু অবশ্যই বলা যায়। তা শুভকামনা থাকবে আপনাদের জন্য। আমি সবশেষ যেটি জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক নির্বাচনের পরিবেশ, সার্বিক এটি ছোট্ট করে একটু বলবেন আসলে এই মুহূর্তে কেমন? নির্বাচনী পরিবেশ নিয়ে প্রথমেই বললাম যে আসলে প্রশাসনকে আমরা আসলে খুব বেশি নিরপেক্ষ পাচ্ছি না। প্রশাসন আসলে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি আসলে কিছুটা তাদের প্রতি আসলে পক্ষপাতী। আর যদি অফলাইনে পরিবেশ বলি, শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর একটা পরিবেশ আছে, আনন্দ আমেজের একটা পরিবেশ আছে। তারা আসলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়, তারা এই যেভাবে ভোটাধিকারের যে সুযোগটা এটা তারা অ্যাপ্লাই করতে চায়। তবে একটা বিষয় নিয়ে আমি খুবই কনসার্ন যে অনলাইনে আসলে পরিবেশটা আসলে খুব বেশি এটা সবাই ভালো এটা বলা যাবে না, কারণ এটা করছে কারা অনলাইনে, এটা প্রোপাগান্ডা। দেখুন আপনারা এই সব আইডিগুলোর আসলে আপনারা কি বলা যায় যে আইডেন্টিফাই যদি একটু ভেতরে যদি ঢুকে দেখেন, আইডিগুলো যদি একটু খুলে দেখেন, দেখবেন যে আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠী এটা কারা, নামটা বলে। অবশ্যই মানে আমি কিছুদিন আগে একটা ঘটনা, আমি ইনসিডেন্ট যদি বলি, ঠিক আছে, একজন শিক্ষার্থী রিড করেছে, অবশ্যই আইনি অধিকার সে চেতে পারে এবং এটা নিয়ে আলোচনা থাকতে পারে, তাকে গণধর্ষণের মানে হুমকি দেওয়া হয়েছে। কে করেছে তার ব্যাকগ্রাউন্ড কি, আমার মনে হয় আমরা সবাই দেখেছি। প্রশাসন তো বলছে যে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। হ্যাঁ অবশ্যই উনি একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের ব্যানার মাথায় দিয়ে তাদের প্রোগ্রামে করছেন, এবং উনি ওইখানে ওই দলটা করেন না আর কি। এটা আসলে মানে এই লজিক আসলে পাগলেও খাবে কিনা আমার কাছে মনে হয় না। এটা আসলে খুবই হতাশাজনক যে ছেলেকে প্রকাশ্যে, মানে আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আমি শামসুল হক আনান, আমি যদি কালকে আমি ছাত্রদল করি না, ধরুন আমি যদি বলি যে আমি আনান ছাত্রদল করি না, এটা আসলে কেমন ধরনের বক্তব্য? আপনি দেখছেন আমার শত শত ছবি বেরোচ্ছে যে আমি ছাত্রদলের প্রোগ্রামে আছি, আমি এটা করছি, আমি ছাত্রদলের সাথে আছি, ওর সাথে আছি। এইখানে আমি যদি বলি আমি ছাত্রদল করি না, এটা হাস্যকর, ইটস অ্যাবসার্ড লজিক। এবং তাদের এই যে গুপ্ত থাকার যে কিছু সুবিধা আর কি, এই সুবিধাতে তারা এই গুপ্ত থেকে প্রকাশ্যে আসতে চায় না, কারণ প্রকাশ্যে আসলে এরকম শত শত লোক বের হবে তাদের, যারা আসলে এই গুপ্ত থেকেই মানুষকে হয়রানি করে যাচ্ছে, মানুষকে একটা মরাল পুলিশিং করার চেষ্টা করছে, তো নিজে যে শত শত অপকর্ম করে রেখেছে এটা নিয়ে তার কোনো আক্ষেপ নেই, কোনো অনুশোচনা নেই। আমরা আশা করব এই ধরনের ঘটনার যেন যথাযথ ব্যবস্থা নেয় প্রশাসন, তাহলে শিক্ষার্থীদের যে ভীতি সেটি পুরোপুরি কেটে যাবে, এবং ব্যবস্থা না নিলে কিন্তু সেই আগের দিকেই যাবে, এটি কিন্তু আমরা আশঙ্কা করছি। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের সেই আশঙ্কা থেকে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আপনার নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি আহ্বান কি থাকবে সামনে নির্বাচন রেখে? আমি অবশ্যই বলবো, যেহেতু নির্বাচন কমিশন প্রশাসন যারা, তারা আমাদের সম্মানিত শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, তাদের দ্বারাই তো আসলে এটা বলতে হচ্ছে। এবং আমি বলবো যে আপনারা আপনাদের শিক্ষকের যে মর্যাদাটা, আপনাদের যে নৈতিক যে অবস্থানটা, এটা আপনারা আসলে
সঠিক অবস্থানটা গ্রহণ করুন। আপনারা আমাদের শিক্ষক, আপনারা আমাদের অভিভাবক, আমরা সবাই ক্যাম্পাসে যারা ছাত্র যারা ডাকসু করছি, আমরা সবাই আপনাদের সন্তান সমতুল্য। আসলে বাবা মার কাছে একটা সন্তান বেশি আদরের, আবদার করতে পারে, চাইতে পারে, আরেকজন সন্তান মানে বৈষম্যটা, এটা আসলে সবার কাছে খারাপ লাগে, এবং আমরা চাই যে তারা এই বৈষম্যমূলক আচরণটা পরিহার করবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা সুন্দর ডাকসু নির্বাচন আয়োজিত হবে। ভোটারদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? ভোটারদের প্রতি আহ্বান আমার, যদি আমি বলি, ভোটারদের প্রতি আহ্বানটা মূলত থাকবে যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশে আমরা দীর্ঘদিন কোনো গণতান্ত্রিক অধিকারটা আমরা প্রয়োগ করতে পারি নাই, এবং এই প্রজন্মের তরুণরা যারা আমরা, আমাদের অনেকেই আসলে জীবনে কোনদিন ভোট দিতে পারি নাই। সো সেই সেই জায়গা থেকে আসলে ভোট জিনিসটা আমাদের কাছে একটু নতুন, অনেকের কাছে জিনিসটা নতুন। সুতরাং এটা আসলে আমি বলবো যে এটা উদযাপন করুন, এটা সেলিব্রেট করুন, এবং অবশ্যই 9 তারিখ একটা উৎসব মুখর পরিবেশে আপনারা ডাকসু নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থী, যাকে আপনারা পছন্দ করবেন, যাকে আপনার ভালো লাগবে, তাকে ভোট দিবেন। শামসুল্লাহ কানান, আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করেছেন আমাদের এখানে। এই সময়টুকু আপনি আপনার নির্বাচনী প্রচারণায় কাজে লাগাতে পারতেন। আমি জানি আপনারা সবাই খুব ব্যস্ত আছেন, এর মধ্যেও যে আমাদের সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল। ভবিষ্যতেও আশা করছি আপনাকে আমরা স্টুডিওতে পাবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ছাত্র দলের সদস্য পদে লড়ছেন আনান। তিনি বলছিলেন যে শিক্ষক এবং প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের প্রতি আহ্বান জানালেন যে তারা শিক্ষক বাবা মা তুল্য, এবং তারা যেন একটি সুন্দর সমতল মাঠ তৈরি করে, যে মাঠে সব শিক্ষার্থী যে যার পদের জন্য ভোট চাইবেন সবার কাছে, এবং কেউ কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না, এরকম একটি সমান মাঠ চাইবেন, এবং শিক্ষকরা সেটি নিশ্চিত করবেন, প্রশাসন সেটি নিশ্চিত করবে, এমন একটি প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং আমরাও চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচনটি বাংলাদেশের জন্য একটি আর অনুপ্রেরণা হয়ে থাকবে, যাতে করে আগামী দিনে বাংলাদেশের মানুষের যে ভোটের যে একটি আকাঙ্ক্ষা, সেটি পূরণে একটি জাতীয় নির্বাচনও সেই রকম একটি পরিবেশে হবে। সেই প্রত্যাশা পূরণের পথে ডাকসু নির্বাচন একটি উদাহরণ তৈরি হয়ে থাকবে, সেটিও আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। ধন্যবাদ।